আমি তো ভেবেছিলাম এটা শেষ। একটা নতুন লাইকা ক্যামেরা কিনেছি, যাচ্ছি হাওয়াই বেড়াতে যাচ্ছি, হনলুলু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে। আজকে আমি আপনাদের সাথে আমার নেবারহুডে হেঁটে হেঁটে আমার লাইফে প্রথম কোনো প্রফেশনাল এবং কোনো নামকরা ডিরেক্টরের সাথে নাটকে কাজ করার অভিজ্ঞতা নিয়ে গল্প করব। বিউটিফুল স্প্রিং ডে, আপনারা দেখে মনে হয় মুগ্ধ হয়ে যাচ্ছেন, আহা কত সুন্দর। কিন্তু এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে প্রচণ্ড ঠান্ডা আর বাতাসের একদিন, ভীষণ ঠান্ডা এবং অনেক উইন্ডি। এইমাত্র বাতাসে একটু কমেছে, আমি বের হয়েছি হাঁটতে, আর না হলে বাইরে এনজয় করা যায় না, এত বেশি ঠান্ডা আর এত বেশি বাতাস। ম্যাগনোলিয়া ফুল ফুটেছে, স্প্রিংয়ের শুরুতেই এই ফুলগুলো ফোটে। আর ওই যে একটা স্কোয়ারল শীতের সময় যে শীতের আগে আগে লুকিয়ে রেখেছিল যে নাটগুলো, একর্ন, সেটাকে সে খুঁজে এখন খাচ্ছে। ক্যাডবেরালি, স্কোয়ারল একই জিনিস মনে হয়। আমাদের এখানে প্রচুর ওক ট্রি, এবং ওক ট্রিগুলো থাকার কারণে সেখানে যে নাট হয় একর্ন, সেগুলো এই স্কোয়ারলগুলো খেয়ে বেঁচে থাকে। এবং শীত শুরু হওয়ার আগেই ওরা এগুলো কালেক্ট করে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে, মাটির নিচে অথবা কোঠরে কোনো গর্তে লুকিয়ে রাখে। পরে সারা শীত এগুলো খায় এবং এখনও যেমন খুঁজে খুঁজে বের করছে ওদের পুরনো স্টক। তা আমাদের এখানে এগুলো অভাব নাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা নাট সব শেষ। আচ্ছা দেখি একটা খুঁজে পাওয়া যায় না, যেমন এটা একটা একর্ন, ওক থেকে হয়, এটার ভিতরে নাট থাকে, সেটা ওরা খায়। মানুষে খেতে পারে কি না, মনে হয় খাওয়া যায়, আই এম নট শিওর। এখানে প্রতিটা সিজন খুব সুন্দরভাবে বোঝা যায়। স্প্রিংয়ের মতো, রেইনি সিজন সেরকম, সামার অথবা উইন্টার। তো এই যে একটা বড় প্রবল পাতা, এখানে যে বড় বড় ওক ট্রিগুলো আছে, এগুলো যে পাতা, এত বেশি পাতা পড়ে আপনার ফলে সামার শেষে এই পাতাগুলো পড়ে। এবং এত পাতা, যেমন এই যে ভরে গেছে পাতায়, যেটা এক সময় একটা প্রবলেম হয়ে যায় যে এত পাতা আপনার লনে পড়ে থাকবে সারা মাস সারা বছর, পাইল হয়ে যায় আস্তে আস্তে যদি পরিষ্কার না করেন। তখন এই পাতাগুলো আপনাকে পরিষ্কার করতে হবে, না হলে তো বাড়ি সুন্দর দেখা যাবে না, ময়লা দেখা যাবে। তো এত পাতা কোথায় ফেলবেন? তখন আমাদের এখানে আপনার ওই সামার শেষে ফলের পরেই আপনার উইন্টার আসার আগেই টাউনশিপ থেকে এই পাতা কালেক্ট করে নিয়ে যায় ট্রাক ভরে ভরে। পরে সেগুলো আবার টাউনশিপ ডিকম্পোজ করে মাটি তৈরি করে, সার তৈরি করে, এবং সেটা আবার আপনি ফ্রি নিতে পারেন আপনার টাউনশিপ থেকে। অ্যাকচুয়ালি বছরে দুইবার এই পাতা কালেক্ট করে, একবার শীতের শুরুতে, আবার স্প্রিংয়ে, মানে শীত শেষ হয়ে যাওয়ার পর। তখন মানুষ তাদের লনে যে পাতা থাকে সেগুলো কালেক্ট করে রাস্তা পাশে হয়ে এনে রাখে, এবং তখন আপনার এই যে আগামীকাল পরশু হয়তো আসবে ওরা আমাদের এলাকার পাতা কালেক্ট করতে, তখন এই পাতাগুলো ওরা নিয়ে যাবে ট্রাকে বিরাট বড় একটা ভ্যাকিউম ক্লিনার বলা যেতে পারে আছে, সেটা পাইপ দিয়ে, বিরাট মোটা পাইপ দিয়ে ওরা এটাকে সাক করে নিয়ে নেয়। খুব একটা পরিশ্রম করতে হয় না। আমাদের বাংলাদেশে স্প্রিং অসাধারণ সুন্দর, তার সাথে আমি কম্পেয়ার করছি না, কিন্তু আমেরিকার স্প্রিং অথবা ইউরোপের স্প্রিং খুবই কালারফুল। আর আপনার
এই দেখেন স্প্রিংয়ের শুরুতেই একেবারে হলুদ ফুল, বিভিন্ন ধরনের ফুলে ফুলে ছেয়ে যায়, এত কালারফুল, এত রঙিন হয়ে যায় সব কিছু। আর বাংলাদেশে যেটা হয়, আমি সেটা গত বছর এক্সপেরিয়েন্স করেছিলাম, গাছগুলো সারা শীতে যেহেতু বৃষ্টি হয় না, একেবারে ময়লায় মানে কালো হয়ে যায় পাতাগুলো সব। আর গ্রামে বাড়িতে গেলেও দেখা যায় ধুলায় ঢাকা, মানে একেবারে দেখার মতো কিছু না। কিন্তু প্রথম বৃষ্টি নামার পরই পাতাগুলো একেবারে ঝকঝকে চকচকে হয়ে যায়, সমস্ত নেচার, সমস্ত পরিবেশ বদলে যায়, নতুন নতুন পাতা বের হওয়া শুরু হয়ে যায়। 2-1 দিনের মধ্যে গাছগুলো ভরে যায় নতুন পাতায়। সে এক অসাধারণ অভিজ্ঞতা। তো কাজেই আমি একটু যখন বললাম ইউরোপ আমেরিকায় স্প্রিং খুবই কালারফুল, সেটা কিন্তু আসলে আমার দেশে বদলাম করলাম না। এক এক দেশের এক এক পরিবেশ আল্লাহ বিভিন্নভাবে বানিয়ে দিয়েছেন, তার বৈচিত্র্য এবং একটার যে আবেদন, অথবা আরও কি ভালো বাংলা খুঁজে পাচ্ছি না, সেটা অন্যরকম। এবং প্রতিটাই সৌন্দর্য তার নিজের নিজের স্টাইলে, তার বিশেষভাবে সে নিজেই সুন্দর। সব কিছু গোছানো, চকচকে ঝকঝকে একটা পরিবেশ, সেটা এক ধরনের সুন্দর। আবার একেবারে আগুছালো, রাফ, তার মধ্যেও সৌন্দর্য আছে। আপনার সেই সৌন্দর্য দেখার চোখ থাকতে হবে। যেহেতু আমার বাড়ির পিছনেই বন, আমি প্রায় এটাকে বলি আমার বন। যেমন মানুষ বলে আমার গ্রাম অথবা আমাদের গ্রাম, এটাও আমার বন অথবা আমাদের বন। তো আমি সবসময় এখানে চলে আসি, বিশেষ করে যখন মন খারাপ থাকে। আমি একা একা এই বনে ঘুরে বেড়াই, আমার মন ভালো হয়ে যায়। আবার এই বনের শেষ মাথায় কিন্তু খোকন ভাইদের বাসা, বেশিও লাগে না হেঁটে যেতে। চড়ায় এদিকে একটু কম, আবার লম্বা একটু অনেক বড়, আপনি অনেক আরামে হাঁটতে পারবেন অনেক দূর। এই বনে একা একা এই পরিবেশে আসলে কার মন না ভালো হবে? আমার তো এখানে এটা ওষুধের মতো কাজ করে, অনেক ভালো ফিল করি এখানে আসলে। আমি জানি আপনারা অলরেডি বলা শুরু করে দিয়েছেন, আপনার নাটকের গল্প রেখে আপনি এগুলি কী গল্প করতেছেন, এটা সেটা। আসলে ফোরপ্লে বলে একটা কথা আছে, লাভ দিয়ে ঝাঁপিয়ে পড়তে হয় না, সময় নিয়ে আস্তে আস্তে আপনি শুরু করবেন। যেমন এই গল্প আমি শুরু করছি বিভিন্ন ধরনের লোকাল কথা নিয়ে। আর আজকে আপনারা যেটা দেখছেন, এটা মাত্র একদিন আগে শ্যুট করা, কাজেই অনেক পুরনো কোনো গল্প আমি বলছি না আপনাদেরকে। নাটকের এক্সপিরিয়েন্সটা পুরনো, কিন্তু শুটিংটা আমার আজকের, যেটা আমি আপনাদের সাথে এখন কথা বলছি যেখানে দাঁড়িয়ে, এটা আজকের তোলা, আপনারা দেখবেন হয়তো কাল। এখন নাটকের গল্পে ফিরে যাই। আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট, খুব নাম করা যে রাইটার এবং প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর কচি খন্দকার, তার নাটক তেল ছাড়া পরোটা, যেটা 150 পর্বের উপরে শ্যুট হয়েছে এবং রিসেন্টলি শেষ হয়েছে সেই নাটকের সিরিয়াল। তো সেখানে আমি শেষের দিকে 3টা এপিসোড, তেল ছাড়া পরোটার 142, 143, 144, এই 4টা পর্ব আমি ছিলাম। আর এই নাটকে মুসাফির সাইদ, বাচ্চু ভাই ছিলেন, প্লাস আপনার বাংলাদেশের নামি দামি বিভিন্ন অভিনেতা অভিনেত্রী এই নাটকে অভিনয় করেছেন, ইনক্লুডিং কচি খন্দকার। আরও অনেকেই আছেন, মুশাররফ করিম, মারজুক রাসেল, নাদিয়া। কাজেই বাংলাদেশের অনেক নামি দামি অভিনেতা অভিনেত্রী দিয়ে তৈরি কচি খন্দকার ভাইয়ের এই গল্প, একটু পলিটিক্যাল স্যাটায়ার। আর তো সেখানে অভিনয় করতে পেরে আমার লাইফের যে একটা ড্রিম ছিল, যে ভালো নাম করা কোনো ডিরেক্টরের সাথে কাজ করব অথবা তার নাটকে অভিনয় করব, আলহামদুলিল্লাহ সেটা পূর্ণ হয়েছে। এখন আমার এই অভিজ্ঞতা কেমন ছিল এখানে অভিনয় করে? প্রথমত শুরু থেকে খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এমন নামি দামি একজন অভিনেতার সাথে অভিনয় করার সুযোগ। তারপর আবার জীবনের প্রথম আমি সারাদিন ব্লগ করি, নিজে ক্যামেরা, নিজে ডিরেক্টর, নিজে লেখক, নিজেই স্ক্রিপ্ট রাইটার, এডিটিং, সব কিছু আমার নিজের কাজে। সেখানে আলাদা একটা কনফিডেন্স থাকে। কিন্তু যখন আপনি একটা টিমের সাথে কাজ করবেন, ক্যামেরাম্যান একজন, এডিট করবে আরেকজন, ডিরেক্টর আছে, এবং আপনি তাদের ইচ্ছা মতো করতে হবে, নিজের ইচ্ছা মতো কিছুই না। কাজে এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কাজ।
তো কোচি ভাই আমাকে ডাকলেন, ও কীভাবে আমি নাটকে চান্স পেলাম সেই গল্প আবার পরে বলবো, এখন এটা বলি। তো কোচি ভাই ডাকলেন, আমি গেলাম। যাওয়ার পর গ্রামে, গোলাপ গ্রামে আমাদের শুটিং। যাওয়ার পরে প্রথমে সবাই টিম মেম্বাররা সবাই চলে আসছে, তারপর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টিম মেম্বারদের তোলা হলো গাড়িতে, কারণ একটা বড় মিনি ভ্যানে করে আমাদের অনেককে তোলা হয়েছিল, আমরা সেখানে সব একসাথে গিয়েছি। তো যাওয়ার পর সকালে ব্রেকফাস্টে পরোটা, ডাল, ডিম ভাজি, এইসব খাবার আর কি, নর্মাল ব্রেকফাস্ট যেটা খায় মানুষ। তারপর খাওয়ার পরেই এক একজনের মেকআপ নেওয়া শুরু হয়ে গেল। টেকআপ নিয়ে তারপর একজন করে বিভিন্ন অংশের শ্যুট শুরু হলো। এবং যখন আমার পার্ট এসছে, আমার যখন শট নেওয়া হবে, একটু ঘাবড়ে গিয়েছিলাম। টেকআপ তো সবই দেওয়া শেষ, সেটা খুব ভালো লেগেছিল। হ্যাঁ, তার প্রফেশনাল একজন মেকআপ আর্টিস্ট আপনাকে মেকআপ করে দিচ্ছে, এটা অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। তারপর আপনারা প্রথমেই আমাকে ক্যামেরার সামনে নিয়ে শুধু বুঝিয়ে দিল যে আমাকে কী নিয়ে কথা হবে। কোনো ডায়লগ নাই, কোনো স্ক্রিপ্ট নাই, সম্পূর্ণ আমাকে নিজের ডায়লগ নিজে বানিয়ে নিতে হবে। এখন নিজের ডায়লগ নিজে বানিয়ে নেওয়াটা কঠিন, কিন্তু আমার কাছে অত কঠিন মনে হয় না, যেহেতু আমি তো অনেক বছর ধরে ব্লগিং করি, আমি ক্যামেরার সামনে কমফোর্টেবল, কথা বলে অভ্যস্ত। আর আমার তো স্ক্রিপ্ট, যেহেতু আমি স্ক্রিপ্ট নিয়ে কাজ করি না, আমি যখন শ্যুট করি আমার যা বলার আমি সরাসরি বলি, যেমন এখন আপনাদের সাথে বলছি। আমার কিন্তু এটা আগে থেকে লেখা কিছু নাই, এটা আমার যা মনে আসছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাকে শুধু ধারণা দেওয়া হলো যে আপনি আমাকে বলা হলো যে আমি কে, যে আমি একজন ব্লগার, বিদেশে থাকি এবং পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়াই, এবং আমাকে এখানে এসে পান্তা ভাত আমি জীবনে প্রথম দেখলাম, আমার সেই এক্সপ্রেশন, সেই ফিল সবার সাথে, তাদের সাথে শেয়ার করতে হবে। তখন বেশি চিন্তা ভাবনা তো করার সময় নাই, কারণ নাটক শুরু হয়ে যাবে, শুটিং শুরু হয়ে যাবে। তো সাথেই আমি শুরু করলাম। পান্তা ভাত দেখে বললাম, ও ওয়াও, পানির নিচে ভাত, দ্যাটস অ্যামেজিং। এখন এটাকে দেখতে হবে কীভাবে খায়। তো এটা দেখার পর আমার মাথায় এই লাইনগুলো চলে আসছে অটোমেটিক। তো পানির নিচে ভাত শুনে কোচি খন্দকার খুব এক্সাইটেড হয়ে গেছে, ও মাই গড, আপনি এটা কোথায় পেলেন? পানির নিচে ভাতই প্রথম শুনলাম। তো প্রথম টেকেই হয়ে গেছে, আমি তো খুবই খুশি। আরও অনেক অন্যান্য কথাবার্তা হয়েছিল, সেটা নাটক দেখে থাকলে আপনারা হয়তো দেখবেন, 142 নাম্বার না 143 নাম্বার এপিসোডে অংশটা আছে। তো পরে আমি তো খুবই এক্সাইটেড, ও মাই গড, আমি সুপারস্টার। প্রথমবার এই টেক বারবার নিতে হলো না, একবারই হয়ে গেল। আর ডায়লগ কিছু মুখস্থের ব্যাপার আমি যা বললাম তাই, তো খুবই সহজ। একটু পরে বললো যে ফারুক ভাই, ক্যামেরার তো 2টা ক্যামেরা শ্যুট করে, কিন্তু তাদেরকে অ্যাটলিস্ট 4-5 অ্যাঙ্গেলে শ্যুট করতে হয়। তো পরে কী করলো যে ফারুক ভাই ক্যামেরাটা নতুন করে সেট আপ করে আবার বলেন। আমি বললাম কী বলবো, যে একটু আগে যা বলছিলেন, আমি একটু আগে কী বলছি বিশ্বাস করবেন না, একটু আগে আমি কি বললাম এটা আমার কিছুই মনে নাই এখন, কারণ আমি তো এটা অ্যান্টিসিপেট করি নাই। আমি ভেবেছি একবার হলে হবে, না হলে আবার করবো, কিন্তু যা বলেছি সেটা রিপিট করতে হবে, এটা আমার কাছে ফার্স্ট টাইম। আমার মনে হয় নাটকে এটাই ছিল সবচেয়ে কঠিন অংশ। তো পরে আমি বললাম, ভাই আমার তো কিছুই মনে নাই। তখন ক্যামেরা বললেন যে ওয়াও এক্সাইটিং, আরও কি ইংরেজি শব্দ বললেন, এটা বলেন। আমি কি, ভাই আমার মনে নাই, আমার কিছুই মনে নাই। পরে তখন আবার রেকর্ডের অংশটাকে রিওয়াইন্ড করে তারপর আমাকে বললো যে ফারুক ভাই আপনি এটা বলছিলেন। তো যতটুকু সম্ভব সেটাকে কপি করার চেষ্টা করে তারপর আবার বললাম যে হ্যাঁ, এটাকে আর 3বার বলতে হয়েছিল, 3বার কি 4বার। তো শুটিংয়ে সেটা ছিল আমার কাছে সবচেয়ে কঠিন অংশ, যে আপনার একই জিনিস রিপিট করতে হবে। তো এরপরে আমি তো 3টা পর্বে ছিলাম, এরপরে বাকিগুলোতে যখন শ্যুট করেছি তখন এত কঠিন মনে হয়নি, কারণ তখন আপনার আমি প্রিপেয়ার্ড ছিলাম মানসিকভাবে যে আমি যেটা বলবো সেটা আমাকে রিপিট করতে হবে, কাজে সেটা আর তত কঠিন মনে হয়নি এবং বাকিটা মোটামুটি স্মুথ ছিল। বাট এখন আমি মনে করি যেভাবে স্ক্রিপ্ট ছাড়া, আপনার স্ক্রিপ্ট আছে বাট ওই যে ডায়লগ, ফিক্সড ডায়লগ ছাড়া আপনার যদি আগে থেকে মুখস্থ করা না থাকে, আপনি ইনস্ট্যান্টলি একটা বলবেন, সেটাকে আবার রিপিট করা, এটা খুবই ডিফিকাল্ট। তো আমার সাথে যারা নাটক করলো, শুটিং করলো, তাদেরকে দেখলাম তারা হুবহু যেটা বলেছে
একটু পরে আবার সেটাই বলছে, একেবারে মানে একটু উঁচু উঁচু না, একটু ডিফারেন্ট নাই, কোনো ওয়ার্ড চেঞ্জ নাই, একই ওয়ার্ডগুলো দিয়ে তারা আবার বলছে সে একই কথা। দ্যাটস স্কিল, ট্যালেন্ট থাকতে হবে, এটা সেই ট্যালেন্টের একটা অংশ। আর আমার ক্যামেরা দুলছে দেখতে পাচ্ছেন, কারণ বাতাস, বাইরে বেশ বাতাস। আর এখন সারাক্ষণ যদি আমার ফেস দেখায় অনেক বড় করে, তাহলে তো বোর্ড হয়ে যাবেন। এই জন্য আজকে একটু নতুন সেট আপ, একটু দূর থেকে কথা বলি। আর তখন সেই ছিল আমার এই নাটকের অভিজ্ঞতা। এরপরে রাতে আমাদের দুপুরে খাবার দিয়েছে, দুপুরে খাবারও মুরগি, মাছ, ভাত, এসব ডাল, এগুলো। আর মাঝখানে তো আবার স্ন্যাক্স দেয়, আপনার ব্রেকফাস্টের পরে লাঞ্চের মাঝখানে একটা স্ন্যাক্স দিবে। এটা রুটিন, এটা আপনার যত নাটক শুটিং হয়, নাটক হয়, সিনেমা হয়, সব জায়গাতেই এই ধরনের আপনার অ্যারেঞ্জমেন্ট থাকে, একটা টিম থাকে যারা খাওয়া দাওয়ার জন্য রেসপন্সিবল। তো কেটারিং সার্ভিস যেটা, তো সেটা গেল। এরপর আপনার লাঞ্চ করবেন, লাঞ্চের পরে আবার ডিনারের মাঝখানে আরও একটা স্ন্যাক্স দেয়, সেটা বিভিন্ন ধরনের ফ্রুটস হতে পারে, পেয়ারা, আনারস, সেগুলি আবার সসের মধ্যে একটু কাসুন্দি দিয়ে মাখিয়ে সেটা দেয়। চা তো আছেই, ঘন ঘন চা। আর এরপর আবার রাতে ডিনারও দেয় আপনি, কারণ রাত্র তো আমাদের সেদিন গিয়েছিলাম, আমি সকাল 6টায় ঘর থেকে বেরোয়েছি, আমাদের রাত্র 12টা পর্যন্ত শুটিং ছিল, বাসা আসতে আসতে রাত্র 2টা বেজে গেছে। কাজেই এখানে যে আমি একটা জিনিস দেখলাম, যে যারা এই শিল্পের সাথে জড়িত তারা যে কি প্রচণ্ড পরিশ্রম করে। আমরা একটা নাটক দেখি অথবা আপনার সিনেমা দেখি, এনজয় করি, হয়তো কিছু ধারণা আছে যে কীভাবে শ্যুট করা হয়, কিন্তু সেখানে থেকে যে বাস্তব অভিজ্ঞতা, এটা না হলে আপনারা বুঝবেন না, বোঝা যায় না যে আসলে তারা কত পরিশ্রম করে, কত বেশি পরিশ্রম করে। এবং আমি তো শুধুমাত্র একদিন শ্যুট করেছি, একদিনে এই 3টা এপিসোড শ্যুট হয়েছিল, সকাল 6টা থেকে রাত্র 2টা পর্যন্ত বাসায় আসতে আসতে। কিন্তু যারা এখানে প্রফেশনাল, যারা রোজ করে, তারা কিন্তু রোজ সপ্তাহে 5 দিন 6 দিন এইভাবে 20 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা পরিশ্রম করে। যদিও আপনার শুটিংয়ের মাঝে মাঝে আপনি চাইলে রুম আছে, রেস্ট নিতে পারেন আপনি, বেশিরভাগ জায়গাতেই সাধারণত একটা বিরাট বড় ম্যাট্রেস বিছানো থাকে, এখানে আপনি একটু গড়াগড়ি দিলেন, একটু রেস্ট নিলেন, সেই ব্যবস্থা আছে। এর আগে যখন পাবনা গিয়েছিলাম বাচ্চু ভাইয়ের সাথে, সেখানে আমি দেখেছি এরকম। কিন্তু এখানে যে গোলাপ গ্রামে গেলাম, সেখানে আবার ডিফারেন্ট আলাদা আলাদা রুম ছিল, আপনি চাইলে একটু প্রাইভেসি নিয়ে আপনি ঘুমোতে পারেন, রেস্ট নিতে পারেন। তো কাজেই অভিজ্ঞতা ভালোই ছিল আপনার। আমি যেমন একা একা ব্লগ করি, আপনারা আমার ভিডিও দেখেন, সেখানে এটা আমি যেহেতু আমার একলা একটা কাজ, এখানে প্রেশার কম। আমি যেদিন মঞ্চে কাজ করলাম, আরেকদিন মন চাইলো না, কাজ করলাম না, যখন মঞ্চে কাজ করলাম না, সেটা এক ধরনের একটা আপনার স্ট্রেস ফ্রি একটা কাজ। কিন্তু যারা নাটক শিল্পের সাথে অথবা সিনেমার সাথে জড়িত, তাদের কিন্তু খুবই স্ট্রেসফুল। আমি দেখলাম যে অনেক পরিশ্রম, আবার এরপরে আরেক নাটকে আপনার এই নাটক শেষ হলে আবার আরেকটা আপনার নাটকে জয়েন করতে হবে, সেই আপনার লাইন আপ থাকতে হবে। কাজেই দেখা গেলো একটা নাটক করার পর আরও 1 মাস 2 মাস হয়ে গেলো আপনার কোনো ডাকাডাকি, কেউ ডাকছে না, এটা স্ট্রেসফুল। কাজেই যারা নাকি ফুল টাইম নাটক করে, তাদের জন্য এটা বেশ কঠিন, স্ট্রেসফুল লাইফ। তো অনেক কিছু আমি দেখেছি যেটা আসলে আগে ফিল করে নাই, নিজে অ্যাক্টিং না করা পর্যন্ত। এখন কুচি খন্দকার ভাই আমাকে কীভাবে এখানে ডেকে নিলেন, আমি কিভাবে চান্স পেলাম। আপনারা আমার যে পেশোয়ারি বিফ একটা করেছিলাম, রেসিপি রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখন কুচি খন্দকার, বাচ্চু ভাই, এদেরকে আমি ইনভাইট করেছিলাম। বাচ্চু ভাই আসলে কুচি ভাইকে ডেকে নিয়ে আসছেন। তার আগে তো আমার কুচি ভাইয়ের সাথে পরিচিত ছিল না। তো পরে যাই হোক, সেখানে কুচি ভাই তো আমার এটা খেয়ে খুবই খুশি, মাই গড, এত মজার রান্না করতে পারে, একটা গরুর মাংস যে এইভাবে এত মজার হয় মশলা ছাড়া, সেটা কখনোই সে আশা করেন নাই। উনি আমাদের পেশোয়ারের রান্না, মানে গরুর মাংস যে এইভাবে রান্না হতে পারে, তার সঙ্গে হারভেস্টের পরোটা, বুঝতেই পারছেন কি লোভনীয় জিনিস। আমি বাচ্চু মোহাম্মদ ফারুক ভাই আজকে গ্রাসে খেয়েছি, পরোটা খেয়েছি, এবং পরোটা খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে। গরুর মাংস যে মশলা ছাড়া রান্না করা যায় এবং এরকম সুস্বাদু হয়, আমার মনে হয় যে আরও যদি 2-1 মন খেয়ে ফেলতে পারতাম, কিছুই হতো না আর কি। গরুর বিরুদ্ধে ডাক্তারদের প্রেসক্রিপশন সব কিছু উপেক্ষা করে গ্রাসে গরু খেলাম। তো আমি জানতাম না যে কুচি ভাইয়ের আবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল কোনো এক সময়, এবং তার গরু মাংস খাওয়া নিষেধ।
এটা আমার জানা ছিল না। আচ্ছা ঠিক আছে, গল্পটা আমরা বাচ্চু ভাই আর কুচি ভাইয়ের মুখে শুনি তাহলে এখন। হঠাৎ করে কুচি ভাই আমারে একদিন ফোন দিয়ে গেলো যে এই তোর সেই মালটা কই রে? কি মাল? ওই যে গরুর মাংস। আমি কই আমার মাল গরুর মাংস? তাই আমি কই কুচি ভাই বুঝি না। আরে সেই সেই পাইলট সেই আমেরিকা। আমি কই সেই পাইলট সেই আমেরিকা গরুর মাংস কি করতেছেন? আরে তুই জিনিসটা বুঝতেছিস না, ওই সেই যে গরুর মাংস রানছে সেই সেই পাকিস্তানি পেশোয়ারি। আমি ও ফারুক ভাইয়ের কথা বলতেছি। আরে তার কথাই তো বলতেছি। আমি কি কিসে? আরে বলিস না, সর্বনাশ, এই লোকের তো সবাই চিনে রে। আমি তো ধরো যে যাচ্ছিলাম বসার দিকে, হঠাৎ করে তরকারি আলাম বলতেছে যে আপনি যে এই যে খাইলেন, হ্যাঁ আপনি যে এই যে গরুর নলিটা খাইলেন, এটা তো আমরা দেখে বলছি। তখন কতিপয় আবার তারা জিজ্ঞেস করে তরকারি আলাদা, তরকারি আলাদা জিজ্ঞেস করে যে কোথায় দেখলেন ভাই? কই যে ফারুক ভাইয়ের ভিডিওতে। তখন কতিপয় প্রথম আবিষ্কার করলো যে ফারুক ভাই অনলাইনে গেছে এবং ফারুক ভাই এইগুলা সবাই দেখে আর কি, এই পরিমাণ পপুলার। এর আগে কচি ভাই বুঝে না যে এত পপুলার। আচ্ছা, যখন কচি ভাই ইন্টারভিউ দিচ্ছিল ফারুক ভাইয়ের সাথে যে কেমন লাগলো না, হ্যাঁ অসাধারণ হয়েছে, খুবই ভালো, এই সেই গরুর মাংস অল্প মশলায় রান্না করে, তখন আমি হাসতেছিলাম। তো কচি ভাই আমার দিকে তাকায়া ভাবতেছিল যে বাচ্চু কেন হাসতেছে, বাচ্চু কেন হাসতেছে। আমি হাসতেছিলাম পরের ঘটনা চিন্তা করে যে কচি ভাই আপনি তো বুঝতেছেন না কাহিনীটা কি। আপনি তো কচি ভাই করে কি ভাই, কচি ভাই করে কি বাইরে এসে ভাবির সামনে কোনো কিছু খায় না, স্বাস্থ্য সচেতন নানান কিছু, চিনি খায় না, মিষ্টি খায় না, এই খায় না, ভদ্রলোক, গালিও পর্যন্ত দেয় না, কিন্তু বাইরে এসে কচি ভাই শুরু করে তো কচি ভাই তো আইডিয়া নাই যে এটা তো চলে যাবে, ওনারা এটা দেখে ফেলবে। এরপর যখন কচি ভাই ধরাটা খাইলো, কচি ভাই ধরাটা কিভাবে খেলেন বলেন? নলি মানে গরু, এটা যে একটা এটা যে একটা ভয়াবহ বাবা, মানে গরুর নলি যে মানুষের কাছে এত প্রিয়, বাংলাদেশের বাঙালিরা গরুর নলি খায় না এমন লোক তো নাই, কিন্তু ভয়ঙ্কর ভয় করে এই কারণে যে এই নলি খাওয়া মানে অসুস্থ হয়ে পড়া। আর আমাদের মতন তাদের জন্য তো গরুর নলি নিষিদ্ধ। তুই তো ভালোই জানিস যে এইগুলোর ব্যাপারে আমি কতটা ক্লিয়ার থাকি, ক্লিয়ার থাকেন ভাবির সামনে। এখন এই যে আমি নলি খায়ে হাজার হাজার লোক দেখে ফেলছে, যখন শেওড়াপাড়ার বাজার দিয়ে যাই, সাধারণ যে দোকানদার তরকারিওয়ালা তারা যখন প্রশ্ন করে নলি কেমন খাইলেন, এটা তো আমার কাছে একেবারে রিয়েল অন্যরকম। আর জানলো কি করে, এবং তখন আমি আবিষ্কার করলাম ফারুক ভাই কোন জায়গায় পৌঁছেছে, ফারুক ভাইকে কারা চেনে, কোন পর্যায়ে তার ভিডিওটা যায়। সেক্ষেত্রে আমার আরেকটা খবর যে ওই নলি খাবার সংবাদ আমার শ্বশুরবাড়ি চলে গেছে, মানে আমার যে আপু রত্নাবা সেও দেখছে, সেও তোর ভাবিকে জিজ্ঞেস করছে রে বাবা ও তো গরুর নলি খাই, এবং ফারুক ভাই তো অনেক প্রিয় তাদের কাছে। আমি তখন বুঝলাম যে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝলাম যে উনি কোথায় কোথায় পৌঁছে গেছেন। যাই হোক, এই নলিটা আমার মনে হয় আজকে সিজন মাসুদ আসছে আমাদের সঙ্গে, আরেকজন জনপ্রিয় বলা যায় এ গরুর নলির জন্য মানে আমরা বরাদ্দ দিতে চাই। ফারুক ভাই আপনি সিজনকে গরুর নলি দেবেন এবং বাংলাদেশের তরকারিওয়ালারা জিজ্ঞেস করবে সিজন ভাই নলি কেমন, তাই না? নলির সঙ্গে আমরা থাকতে চাই, কারণ নলি হচ্ছে আকর্ষণীয় এবং গরু নলি একাকার হয়ে যায়, খেয়ে যায় হয় অজ্ঞা। আর আপনি রচনা করতেছেন কেন? আপনি ভাবির সাথে তার পরের কনভারসেশনটা বলেন। পরে ভাবি কি মানে আপনি গরুর নলি না ধরা গেলাম যে অলরেডি তোর ভাবি তো টেরি পাইছে আমি নলি খাইছি, এবং এই যে নলি খাওয়াটা যে আমি যে অভিনয়টা করি কিছু খাই না এটা থাকে নাই, বুঝতেই পারলো যে কি সর্বনাশের মধ্যে আমি আছি। তো আমি মনে করি যে এই গোপন তথ্য আর গোপন থাকেনি, আজকেও যে কথাগুলো আমরা তিনজন বলছি এটাও গোপন থাকবে না, শুধু সতর্ক থাকবো আমরা অত নলি খাবো না, কিছু কিছু নলি মাঝে মধ্যে খাবো। আর বাচ্চু সেদিনকে যে স্বতঃস্ফূর্তভাবে উপস্থাপন করছিল সেটা তো একাকার। আমরা আবারও ফারুক ভাইকে পেলাম এই অনন্যায়, যেখানে আমরা আড্ডা দিই, এখানে আমাদের রসবোধ ভালোবাসাবোধ সব ফুটে ওঠে, এবং এটা অদ্ভুত জায়গা, এটাও একটা নলি খাওয়ার জায়গা, কিন্তু এখানে নলি পাওয়া যায় না, একটা কফি পাওয়া যায়, সেটিও খুব একটা মানে যদিও এখানে দোকানে বসে কোনো কিছুর বিরুদ্ধে বলা যাচ্ছে না, পক্ষেই বলতে হবে,
কফি ভালোই, খারাপ না, এটা কোনো ব্র্যান্ডিং কফি না, এটা আমাদের খুব প্রিয় মানে সাইফুলের কফি। হ্যাঁ, নেক্সট কবে আমরা নলি খাচ্ছি সেটা আমরা একটু ঠিক করে ফেলি আর কি। আসলে কচি ভাইয়ের ব্যাপারটা বলি, কচি ভাই জীবনও ড্রিঙ্ক করে নাই, কিন্তু তার চলাফেরা দেখলে কিন্তু মনে হয় যে মনে হতে পারে যে সে হয়তো ড্রাঙ্ক। আর আরেকজন ভাই আমাদের বাচ্চু ভাই কিন্তু কখনোই ড্রিঙ্ক করে না, কিন্তু আমাদের সমাজের ধারণা যারা শিল্পী অথবা আর্ট যে কোনো ধরনের অ্যাক্টর কোনো ধরনের মিডিয়াতে আছে এরা সবাই ড্রিঙ্ক করে, হেভি সে মদ খায়, কিন্তু আসলে সবাই না, অনেকেই হয়তো খায় কিন্তু সবাই না। তো সেদিন আমাদের ওই পার্টিতে আমাদের গেট টুগেদারে আমরা এত ফান করছিলাম যে আমার বাচ্চু ভাই মাটিতে গড়াগড়ি খাচ্ছিল আস্তে আস্তে, এবং অনেকেই কমেন্ট করেছেন যে মদ খেয়ে একদম মাতাল হয়ে গেছে। আসলে কিন্তু এরকম কিছুই না। আমি দেখি নাই কচি ভাই অথবা বাচ্চু ভাই তাদের কাউকে কখনো এ ধরনের কোনো কিছু করতে। কচি ভাইয়ের মুখে এবং বাচ্চু ভাইয়ের মুখে আমার এই নাটকের কীভাবে ঢুকলাম, আসলে আরেকটু বলি যেগুলো বলা হয়নি এখানে। সেদিন ওই আপনার বাচ্চু ভাইকে তো বললো যে ডেকে নিয়ে আসো। এখন কচি ভাই জানতো না যে আমাকে এত মানুষ চেনে। তখন কচি বলছে, আরে এটাকে তো দেখি মানুষ আমার চেয়ে বেশি চিনে, আমাকে চিনে না কিন্তু ফারুক ভাই ভিডিওতে আমি ছিলাম সেইভাবে আমাকে মানুষ চেনে। ওনার ডাক এক্ষুনি ডেকে নিয়ে আমি ওনার সাথে ওনাকে আমার নাটকে ইউজ করব। তখন আমাকে বাচ্চু ভাই কল দেয়, তখন সেদিনের শুটিং ছিল, বলো ফারুক ভাই আপনি এক্ষুনি চলে আসেন। আমি বললাম যে ভাই তখন আমি ফিলিপিন যাচ্ছি, ভাই আমি তো আসতে পারবো না, আমার ফ্লাইট আছে একটু পরে। তখন বাচ্চা বললো, ফারুক ভাই কুচি ভাই বলছে আপনি আধা ঘন্টার জন্য হলেও আসেন, আপনি একটু কাজ করবে। আমি বললাম ভাই কোনোভাবেই না, আমি তৈরি হচ্ছি এখন ফ্লাইটের জন্যে, এখন আসা সম্ভব না। তো যেতে পারি নাই। পরে কুচি ভাইকে আমি কল দিয়ে বললাম যে ভাই আমি ভীষণ সরি, আপনি আমাকে 15 দিন পরে কল দিয়েন, তখন আমি ঢাকায় থাকবো এবং তখন আমি আপনার সাথে কাজ করতে পারবো। পর ঢাকা আসার পরপরই ভাই কল দিয়েছেন যে ফারুক ভাই কালকে আসতে পারবেন? আমি বললাম যে হ্যাঁ আসতে পারবো। ওই তো পরদিন সকালে গাড়ি পাঠিয়ে দিল, পরে আমরা গেলাম, শ্যুট করলাম। অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তখন প্রায় কচি ভাইয়ের সাথে গল্প হয়। এরপরেও কচি ভাই আমাদের বাসায় এসেছিলেন, আমার রান্না ওনার অনেক পছন্দ। তো আরও কিছু গল্প আছে যেগুলি উনি বলেন নাই, যেমন বাসা যাওয়ার পর তার বউ ধরছে, যখন আমি প্রথম আমার এই ভিডিওটা রিলিজ করলাম, এই ভিডিও লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন, আপনারা দেখে নিন, এনজয় করবেন। তো পরে তখন কচি ভাইয়ের বউ ওনাকে জিজ্ঞেস করেছে, কী ব্যাপার তুমি ফারুক বাসায় যে এসব মাংস খেলা, তোমার না গরু মাংস খাওয়া নিষেধ? তখন ভাই বলছে, বলো কি, কোন ফারুক? তখন বলছে, ওই যে বাচ্চু ভাইয়ের সাথে গেলা যে তোমার মাংস খাওয়াইলো, ইউটিউবের ফারুক ভাই। ও কি জানি, মাংস খেয়েছিলাম, ভুলে গেছে। তারপরে শ্বশুর বাড়ি থেকে কল আসতেছে, হ্যাঁ আপনার না মাংস খাওয়া নিষেধ, আপনি মাংস খেতেছেন, এইভাবে গরুর মাংস খেতেছেন। ফারুক ভাইয়ের বাসায় যে সবজিওয়ালার ওখানে গেছে, সবজিওয়ালা বলছে সকালবেলা, আরে আপনারা তো আমি ফারুক ভাইয়ের ভিডিওতে দেখছি। তখন খুঁজি ভাই ও মাই গড, ওনাকে ডাকতে হবে, ওনাকে ডাকা, ওনার সাথে আমি কাজ করবো। তো অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল, অনেক ভালো লেগেছে। কচি ভাই অসাধারণ একজন মানুষ, তেলাচ্ছি না, সত্যি খুবই সিম্পল, খুবই হাম্বল, ডাউন টু আর্থ। তাকে আপনি যদি দেখেন, কথা বলেন, কখনোই বুঝবেন না যে সে এত ট্যালেন্টেড একটা মানুষ, এই ধরনের ট্যালেন্টেড একটা মানুষ, এই ধরনের কাজ করেন তিনি, এটা তাকে দেখলে মনে হয় না। কেমন লাগছে আমার আমেরিকার দিনকাল? বোরিং, অ্যাকচুয়ালি এক্সট্রিমলি বোরিং, ঠান্ডা, বাইরে কোথাও আসলে এনজয় করার মতো সময় না। আর কি বলবো, আমি এখানে আসলে অ্যাডজাস্ট এত বছর ছিলাম, 43 বছর আমেরিকা ছিলাম, কিন্তু আমেরিকা এখন আমার কাছে নিজের দেশ মনে হয় না। বাংলাদেশে আমি ছিলাম মাত্র কত, আমার 18 বছর বয়স, 19 বছর বয়সে আমি চলে এসেছি আমেরিকাতে। কাজে আমি জীবনে বেশিরভাগ সময় কাটিয়েছি এখানে, কিন্তু তারপরও এটাকে আমার আপন মনে হয় না। এত সুন্দর দেশ, আপনার নিরাপদ, সেফ, সব দিক দিয়েই, ফাইন্যান্সিয়ালি, সোশ্যালি, আপনার কত সুযোগ সুবিধা, কিন্তু তারপর আমার কিছু ভালো লাগে না এখানে, একদিন ভালো লাগে না, ইচ্ছা হয় আমি আজই চলে আসি।
আর কেন? যেখানে গ্যাস নাই, খাবারে ভেজাল, বেশিরভাগ মানুষই অসৎ, দেশপ্রেম মানুষের ভিতরে নাই, আছে দু একজনের ভিতরে, কিন্তু বেশিরভাগের ভিতরে নাই। তারপর এই দেশে আমি কেন আসি, কেন আসতে চাই, আই ডোন্ট নো। আমাকে যখনই জিজ্ঞেস করেন এই প্রশ্ন উত্তর আমি একটাই দেই, আসলে আমি জানি না, আসলে আমি জানি না কেন যাই, কেন তো ভালোবাসি, কেন এত মন পড়ে। কী করলাম? আমি আসছি আপনার মার্চের 11 তারিখে ফ্লাই করলাম, অ্যাকচুয়ালি 10 তারিখ রাতে ফ্লাই করেছি। এখন এপ্রিলের আজকে 7 তারিখ, 1 মাস হয়নি। এর মধ্যে একটা নতুন কম্পিউটার কিনলাম, কারণ আমার যে পুরনো কম্পিউটার ছিল সেটা আমি 2020-এ কিনেছিলাম, 5 বছর হয়ে গেছে, কাজে ওটা বেশি নতুন বলা যায় না, পুরনো। তো সেটা বাংলাদেশে আমি যখন নাসির ভাইয়ের বাসায় গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম, তখন আমাদের টেসলা বাংলা যেটাকে বলে, সেটা থেকে আমার ব্যাগ থেকে কীভাবে চেন আমি লাগাই নাই, দোষ আমার ছিল, উড়ে পড়ে গেল, যে পড়লো একেবারে ইট বিছানো রাস্তার উপরে। আমি তো ভেবেছিলাম এটা শেষ, কিন্তু দেখলাম যে আসলে আমার ডিসপ্লে ভাঙে নাই, শুধুমাত্র ফ্রেমটা বাঁকা হয়ে গেছে, কিন্তু এখনও কাজ করে। বাংলাদেশে এটা দিয়েই কাজ করেছি। আমি দোকানে নিয়ে গেলাম, ওরা বললো স্যার এটা যখন একবার বাঁকা হয়ে গেছে, এখন যদি আমরা এটাকে সোজা করতে যাই, দেখা গেল যে ভিতরের যে কম্পোনেন্টগুলো যেগুলো একটু এভাবে তো বেঁকেছে যে একটু কাছাকাছি এসে গেছে, এখন আমরা যেভাবে স্প্রেড করতে যাই দেখা গেল যে আপনার কম্পিউটার কাজই করে না। আপনার কম্পিউটার এখন কাজ করে, যদি আমরা রিপেয়ার করতে যাই দেখা গেল আর কাজ করবে না। আর প্লাস এখন তো কাজ করে, শুধু একটু বাঁকা হয়েছে এর জন্য আপনার রিপেয়ার করা কী দরকার, এইভাবে কাজ করেন। তা আমি হয়তো এটা বিক্রি করে দেবো। আমেরিকাতে পুরনো ইলেকট্রনিক্স দাম ভালো পাওয়া যায়, বেশ ভালো দামেই বিক্রি করা যায় যদি আপনার কন্ডিশন ভালো থাকে। এটা তো কাজ করে পারফেক্টভাবে, কাজেই এটাই করে কী আছে, কিন্তু তারপর এটা বিক্রি করে দেবো, যেহেতু নতুন একটা কিনেছি। আরেকটা জিনিস কিনেছি, সেটা হলো একটা নতুন লাইকা ক্যামেরা কিনেছি, লাইফ টাইম ড্রিম, লাইফ টাইম ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল লাইকা ক্যামেরা কিনবো। তো প্রথমে কিনেছিলাম একটা ক্যানন, আমার ফার্স্ট ক্যামেরা, না অ্যাকচুয়ালি আমার ফার্স্ট ক্যামেরা যেটা আমার বাবা কিনে দিয়েছিল সেটা ছিল একটা ইয়াসিকা ইলেকট্রোলাক্স 35mm, সেটা ইউজ করেছি অনেক দিন। তারপর আমেরিকা এসে কিনলাম একটা ক্যানন। তারপর যখন একটু মোটামুটি পয়সা হয়েছে তখন কিনেছিলাম নাইকন অনেক বছর ইউজ করেছি, প্রায় 20 বছর। তারপরে কয়েক বছর কিনলাম সোনি ছিল আমার অনেক ভালো, খুবই ভালো ক্যামেরা, কিন্তু তারপর সারাক্ষণ বুকের ভিতরে চুলকা একটু পর না, একটা লাইকা কেনা হলো না লাইফে। পরে একটা লাইকা কিনে ফেললাম। দাম কত? লাইকার দাম কেউ কখনো বলে না, ফ্যামিলির কাছেও না, বন্ধুদের কাছেও না। এটা কারো কাছে বলা যায় না যে একটা ক্যামেরা কত দিয়ে কিনেছি। অন্যগুলির দাম বলা যায়, কিন্তু এটার দাম বলা যায় না, কারণ তখন পাগল সার্টিফিকেশনটা অফিসিয়ালি দিয়ে দিবে। যাই হোক, এগুলি কিনলাম। বিরাট একটা ইনফরমেশন শেয়ার করা দরকার আপনাদের সাথে, সেটা হলো যাচ্ছি হাওয়াই বেড়াতে যাচ্ছি, হনলুলু, যেখানে হাওয়াই 5 সিনেমা হয়েছে। আপনারা যারা আমার সমবয়সী অথবা কাছাকাছি সময়ের, তারা কিন্তু হাওয়াই 5 দেখেছেন, আমি নিশ্চিত। আর সেই হনলুলু যাচ্ছি 10 দিনের জন্যে। এখন আপনার হাওয়াই একটা স্টেট, আমেরিকার 50তম স্টেট, এটাই লাস্ট এটাকে স্টেট বানানো হয়েছিল আমেরিকার। এবং এই হাওয়াইয়ের সবচেয়ে বড় আইল্যান্ডের নাম হলো হাওয়াই। আমরা যেমন নিউ ইয়র্ক বলি, যেমন নিউ ইয়র্ক স্টেটের একটা শহরের নাম নিউ ইয়র্ক, একইভাবে হাওয়াই স্টেটের একটা শহরের নাম হাওয়াই, সেটা হলো সবচেয়ে বড় আইল্যান্ড হাওয়াইয়ের। আর তারই একটা ছোট এলাকা হলো হনলুলু। অনেকটা সোহেল ভাইয়ের সাথে যখন মালদ্বীপ গিয়েছিলাম, সেই সব যে নাম, হুলে মালে, হুল মালে, যেরকম নামগুলি ছিল, হাওয়াই নামগুলি এরকমই একটু কঠিন। আর আমেরিকা একটা স্টেট, কিন্তু এখানে কখনো যাওয়া হয়নি, কারণ যাওয়াটা এত এক্সপেন্সিভ। হাওয়াই হলো আমেরিকার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ স্টেটের একটা। সেখানে আপনার যেতে হলে তো 10-12 ঘন্টার ফ্লাইট,
তারপরে খাওয়া দাওয়া থাকা সবই ভীষণ এক্সপেন্সিভ, কিন্তু লাইফ টাইম একটা ড্রিম ছিল। এই টাকায় আসলে আমি কিন্তু দুইজনে আরামে আমরা মরক্কো যেতে পারতাম। মরক্কো আমার একটা বাকেট লিস্টে আছে, এখানে আমার বেড়াতে যাওয়ার অনেক দিনের শখ, তো ইনশাল্লাহ যাব। কিন্তু এখানে এইবারও যেতে পারতাম, কিন্তু চিন্তা করলাম যে আমি যদি এইভাবে চিন্তা করি তাহলে আমার হাওয়াই জীবনেও যাওয়া হবে না। যেমন আগে সবসময় সুযোগ পেলেই সময় পেলেই চলে আসতাম বাংলাদেশে, চিন্তা করতাম যে আরে এই টাকা দিয়ে আমি টার্কি না যে, এই টাকা দিয়ে ইটালি না যে বাংলাদেশ তো ঘুরে আসতে পারি। সবসময় বাংলাদেশ গিয়েছি যার জন্য অনেক দেশ যাওয়া হয়নি, কিন্তু পরে এখন ফাইনালি বুঝতে পেরেছি যে না, আমি যদি এখন বলি যে ওহ হাওয়াই না যে মরক্কো যাই, একই তো খরচ অথবা আর কম দাম, তাহলে আমার হাওয়াই যাওয়া হবে না। তো কাজেই এইসব চিন্তা ভাবনা করে যাচ্ছি, হাওয়াই এনজয় করবো। আমি জানি আপনারা এনজয় করবেন আমার হাওয়াই ট্যুর। আর যাই হোক, অনেক গল্প করলাম, আমার নাটকের ব্যাকগ্রাউন্ড শুনলেন, নাটকের কিছু ক্লিপ শেয়ার করব, সেগুলো শুনবেন। সিনেমাটিক একটু ফান করলাম। তো আশা করি এনজয় করেছেন আমার সাথে এই সময়। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ। কোম্পানির উপরে ব্যবসা হবে, গাইডলাইন আমাদের প্রচার করছে ছিল যে মনে হচ্ছিল যে ওই চায়ের দোকানটা একটা দেশ, চমৎকার, মানে চুমকি বাংলাদেশ। চুমকি বাংলাদেশ। আপনি যেটা প্রথম বললেন আমার দর্শক শুধু যায়। যায়, কিন্তু তার আগে আমি আমার মাথায় তাৎক্ষণিক আমি তো হেলে একটা বল আমি একটা বল প্লেয়ার আসলো ড্রাইভারটা বললাম চা যদি আপনার আজকে ড্রাইভিং কাতা থাকবে, পুকুর থাকবে, কিন্তু তা লড়বে না। কেমন চালা আমি ভালো কথা বলি কানে যায় না। হ্যাঁ পৃথিবীর বিভিন্ন দেশ, সেই আমেরিকা থেকে ইউরোপ অথবা ল্যাটিন আমেরিকা, সব জায়গায় আমি ঘুরে বেড়াই, কিন্তু এই ধরনের কোনো কিছু আমি কখনো দেখি নাই। ইটস ট্রুলি অ্যামেজিং, ইটস মাইন্ড ব্লোয়িং, এবং আমি কমপ্লিটলি ব্লোন ওয়ে। এখানে এসে সবাই কীভাবে তাদের সমস্যা শেয়ার করছে সবার সাথে, একজন আরেকজনের সাথে। অনেক ধন্যবাদ এই আয়োজকদের। চুমুকেই বাংলাদেশ, চুমুকেই বাংলাদেশ, ডিজেল বল, চুমুকেই বাংলাদেশ, চুমুকেই বাংলাদেশ। আমি সুন্দর করে বলবো, আপনারা সবাই আমার সাথে তাল দিয়ে বলবেন, চুমুকেই বাংলাদেশ। এই যে চমৎকার বেশ, ধন্যবাদ, আপনার জায়গায় যান। এই যে চা, এই যে চা, আফরোজার চায়ের দোকান, আমরা সবাই বলবো চুমুকেই বাংলাদেশ। এক চুমুক দেন, সবাই চুমুক দেন। বাংলাদেশ দেখুন Very good. এই যে চায়ের দোকান, এই চায়ের দোকান সারা বাংলাদেশের চায়ের দোকান। এই যে আপনার প্রিয় দর্শক, আমি এক সপ্তাহ কাটালাম এই তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের সাথে। সেখানে তাদের যে আমাদের যে সিইও আছেন এখানে, তার পিএস এবং একজন কবি, তার সাথে মিট করেছি। অসাধারণ এক সময় কাটালাম। সুধী দর্শক, আমি ফারুক আহমেদ, এবং আমি এক সপ্তাহ কাটালাম এই এবং ওনাদের আতিথেয়তা আমি মুগ্ধ। এবং আমি অলসো মিট করেছি তাদের পিএস সাহেব এবং কবি সাহেব। এবং এখানে এসে আমি যা দেখলাম যে আমার দুইটা ইউনিক এক্সপেরিয়েন্স হয়েছিল। একটা হলো সেই পানির নিচে ভাত, পান্তা ভাত, ফার্মেন্টেড রাইস। আর আরেকটা হলো আমরা যে চায়ের দোকানে খেলাম, যে চুমুকেই বাংলাদেশ। এটা ট্রুলি অ্যামেজিং ছিল, কারণ এখানে আপনি আপনার সমস্যার কথা তুলে ধরতে পারেন।
প্রিয় দর্শক, আপনারা ওনাদের ইনপুট শুনলেন এবং আমি ট্রুলি ইন্সপায়ার্ড তাদের সাথে মিট করে, ওনাদের সবার সাথেই ইটস অ্যামেজিং পিপল, এবং তাদের জাতীয়তা আমি এক সপ্তাহ এনজয় করেছি, আউট অফ দিস ওয়ার্ল্ড। বাট যেগুলো আমার সবচেয়ে বেশি টাচ করেছে যে তাদের ট্রুলি আই এম সো ইমপ্রেসড। প্রিয় দর্শক, আপনারা এনজয় করেছেন আমাদের এই ভিডিও। আমাদের চেয়ারম্যান সাহেব, দেওয়ান সাহেব, তিনি যেভাবে তৃণমূল পর্যায়ে যে সবাইকে সাহায্য করছেন, দেশের জীবন আমরা রোলটা দিবেন। দেওয়ান সাহেব, আপনার সাথে আমি সময় কাটালাম একটা সপ্তাহ, ট্রুলি অ্যামেজিং একটা উইক ছিল। আপনি কি কাইন্ডলি বলবেন যে আপনার মতো এত ধনবান, এত সাকসেসফুল একজন মানুষ কেন এই তৃণমূল মানুষের জন্য, গ্রামের চাষাভুষা গরিব মানুষের জন্য কেয়ার করে? দেখেন ফারুক সাহেব, আমার কোম্পানির নাম হচ্ছে তিলে খাজা কোম্পানি। এই যে তিলে খাজা, ওই শ্রমজীবী, আমাদের ইতিহাস, পূর্বপুরুষের ইতিহাস, আমার বাবা, আমার দাদা, তার বাবা তিলে খাজা বিক্রি করত। এই যে তিলে খাজা। পিয়াস সাহেব, আপনি তো আমাদের চেয়ারম্যান সাহেব, দেওয়ান সাহেবের সাথে অনেক বছর কাজ করেছেন। আপনার কি অভিজ্ঞতা? আপনার কেমন লাগে? আপনার কিরকম ফিল করেন আপনি এত বছর কাজ করে? এক কথায় মুগ্ধ, আমার প্রাণটা ভরে গেছে।